নববধূকে ফেলে রেখে বর চলে গেল ঢাকায়। এদিকে মেয়েটা জানতেই পারলো না যে তাকে সদ্য বিয়ে করে বাড়িতে নিয়ে আসা লোকটা তাকে রেখে চলে গেছে। রাতে ওরা দুজনে এক রুমেই ছিল। একবার চোখাচোখিও হয়েছিল, তবে দুজনের কেউই কোনো কথা বলেনি। লোকটা একবার কাছে আসতে চেয়েছিল বটে, তবে মেয়েটা তার জড়তা কাটাতে পারছিল না বলে দূরে সরে এলো। এরপরেই লোকটা ঘর থেকে বেরিয়ে গেল। সেই যে গেল, আজ পুরোটা দিন তাকে দেখেনি তে। ও আয়নার সামনে বসেছিল। এমন সময় দুটো মেয়ে এসে বলল, তোমার বরটা তো চলে গেল গো ভাবি। বিস্ময়ের নেত্রে মেয়ে দুটোর দিকে তাকালো তে। জিজ্ঞাসা করলো, কোথায় গেছেন? ঢাকায়। কেন? আরে ঢাকায় ভাইয়ের বিশাল বিজনেস আছে তো, কাজের জন্য উনি ওখানেই থাকেন। সেসব কথা রাখো। আচ্ছা, তোমার ফিলিংস কেমন বলো তো? নতুন বরটা চলে যাওয়ায় কষ্ট হচ্ছে, নাকি বরের জ্বালাতন থেকে বাঁচতে পেরে ভালো লাগছে? কোনটা? তে কি বলবে বুঝতে পারলো না। মনের গহীনে নানা প্রশ্নে উদ্বেগ হচ্ছে। এদিকে মেয়েটার কথায় সে বেশ লজ্জাও পাচ্ছে। গাল দুটো এরই মধ্যে লাল হয়ে গেছে। কি উত্তর দেওয়া উচিত? তেকে চুপ থাকতে দেখে মেয়ে দুটো হাসলো। দুজনে একে একে বলল, আমি লিসা, জাঙ্কুক ভাইয়া মামাতো বোন। আর আমি ওনার এক্স। তে ভুরু কুঁচকে মেয়েটার দিকে তাকালো। তার লাগ লাগছে না, বরং মনে হচ্ছে এই অতি সুন্দরী মেয়েটার জন্যই হয়তো ওর বড়কে মেনে নিতে পারেনি। আর পারেনি বলেই ওকে কিছু না বলে কয়ে লোকটা চলে গেছে। আসলে কি তাই? তের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি হেসে উঠল। হাসতে হাসতে তেকে বলল, আরে ভাই, তুমি সিরিয়াসলি নিলে? আমি তো মজা করছিলাম। আসলে জাঙ্কুক ভাইয়া আমার আপুর দেবর, বুঝেছো? ওপর নিচ মাথা নাড়িতে মেয়েগুলো কিছু শাড়ি আর গয়না ওর হাতে ধরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এই শাড়ি গয়নাগুলো বিছানায় রেখে সেগুলোর উপর চোখ বোলায়। জিনিসগুলো বেশ দামি। এত দামি শাড়ি গয়না আর এমন বিশাল বাড়ি সে বোধহয় প্রথম দেখেছে। ঠিক একইভাবে জাঙ্কুকের মতো সুদর্শন মানবকেও সে প্রথমবারই দেখেছে। লোকটা ওর স্বামী, ভাবতে কেমন লাগছে। অফিসের মুখ্য চেয়ারটিতে বসে আছে জাঙ্কুক। একটা জরুরি মিটিং সেরে মাত্রই এলো। বেশ গরম পড়েছে, ঘামে ভিজে জুবুথুবু হয়ে গেছে সে। ভাবলো ফ্যানের নিচে বসে একটু সময় আরাম করবে। দু হাত মাথার পেছনে ঠেকে বসেছিল সে। হঠাৎই মনে পড়লো গতকাল রাতের ঘটনা। এক মনোহরিণী একজোড়া ধারালো চোখের চাহনি আর তার লজ্জারাঙা মুখশ্রী ভেসে উঠল চোখের সামনে। সে এখন আর একা নয়, তার নামের পাশে আরেকজনের নাম জুড়েছে। সেই মানুষটা জাঙ্কুকের সদ্য বিবাহিতা স্ত্রী, মিসেস জিয়ন কিম তেইয়ং তে। আসার আগে মেয়েটাকে জানায়নি ইচ্ছে করে। বিয়ের দিন যখন আলাদা করে কথা বলার সুযোগ হলো, তখন মহারানী তাকে পাত্তাই দেয়নি। একবার মুখের দিকে তাকিয়েও দেখেনি। নিজের আচরণে তে বুঝিয়ে দিয়েছে যে এই বিয়ে সে করেছে কেবল তার মামা মামির কথায়। তার মানে জাঙ্কুককে মেয়েটার পছন্দ হয়নি। এদিকে জাঙ্কুক প্রথম দেখাতেই মেয়েটাকে মন দিয়ে বসে আছে। তাই কিছুটা অপমানিত বোধ করলেও সে মেয়েটাকে বিয়ে করেছে, তবে তাকে অবজ্ঞা করার শাস্তি তো মেয়েটাকে দেবেই। জাঙ্কুক আলতো হেসে ফোনটা হাতে নিল। মায়ের নম্বর থেকে অনেকগুলো মিসড কল এসেছে। উনি বোধহয় চিন্তা করছেন। জাঙ্কুক বেশি কিছু না ভেবে মায়ের নম্বরে ডায়াল করলো। প্রথমবার রিং বাজতেই উনি রিসিভ করে বললেন, তুই চলে গেলি কেন জাঙ্কুক? আমার কথা রাখলি না তো? এবার আমি কিছু একটা করে ফেলবো বলে দিলাম। আহ আম্মা, বাচ্চামো করো না তো। অকালে তোমার স্বামীকে বিধবা বানিও না। তোমার যেমন বর, তোমার কিছু একটা হয়ে গেলে উনি আমাকে মেরেই ফেলবেন। সেটাই তো করা উচিত। তুই কোন আক্কেলে নতুন বউকে ফেলে রেখে চলে গেলি? একবার কাউকে জানালি না পর্যন্ত। সময় পাইনি আম্মা, রাগ করো না প্লিজ। ছেলের আদরে কথায় গলে গেলেন কিমসক জিন। উনি জাঙ্কুকের উপর রাগ করে থাকতে পারেন না। পারবেই বা কি করে? সেই 4 বছর বয়স থেকে জাঙ্কুককে একা হাতে মানুষ করেছেন উনি। জাঙ্কুকের বাবা ওদেরকে ফেলে রেখে চলে যান। অন্য জায়গায় অন্য নারীর সাথে সংসার করেন তিনি। এরপর থেকে ছোট্ট জাঙ্কুককে মানুষ করেছেন নিজে হাতে। এক্ষুনি জাঙ্কুক যে ভদ্রলোকের কথা বলল, উনি হলেন কিম সোকজিনের দ্বিতীয় স্বামী, ওনারই কাজিন। জাঙ্কুক নিজে
তার আম্মাকে ওনার হাতে তুলে দিয়েছে। উনি যাতে সুখে থাকেন তার সব ব্যবস্থা করেছে। মায়ের কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি সে। বিশাল বাড়ি, দামি গাড়ি, আলমারি ভর্তি শাড়ি গহনা থেকে শুরু করে না চাইতে সবকিছু এনে দিয়েছে ওনাকে। এমন ছেলে আজকের দিনে পাওয়া যায়? পাওয়া যায় না। ওনার ছেলে এক পিচি খাঁটি সোনা সে। তবে সদ্য বিবাহিতা স্ত্রীর সাথে জাংকুকের অমন আচরণ দেখে ওনার প্রথমেই জাংকুকের কাপুরুষ বাবার কথা মনে পড়ল। বাবা যা করেছে ছেলেও যে তা করবে না তার কি গ্যারান্টি আছে? যতই সে ভালো হোক, এই বিষয়টা ওনার একদমই ভালো লাগছে না। ভদ্রমহিলা নিজেকে সামলে নিয়ে বললেন, বউটাকে দেখেছিস নাকি সময় পাসনি? জাংকুক মনে মনে হাসে। মাকে বলতে ইচ্ছে করে, আম্মা তুমি কি করে ভাবলে তোমার খুঁতখুঁতে স্বভাবের ছেলেটা নিজের জীবন সঙ্গীকে পরখ না করে এত বড় একটি কাজ করেছে? মনের কথা মনেই রইল। জাংকুক তার মাকে উল্টো কথা বলল, দেখিনি আম্মা, তবে দেখব। আমি হুট করে একদিন ফিরবো, তারপর তাকে দেখে নিব। আপাতত এসব নিয়ে ভাবছি না। ভদ্রমহিলা রেগে গেলেন। ভাবলেন জাংকুক আসার আগে ডেকে তার কাছে পাঠিয়ে দেবেন। ছেলের বাদরামি ওনার সহ্য হচ্ছে না। জাংকুক মায়ের সাথে আরো কিছু সময় কথা বলল। আবারও তের প্রসঙ্গ আসতেই সে বলল, আম্মা একটা ইমার্জেন্সি আছে, এক্ষুনি উঠতে হবে। আমি রাখছি কেমন? ভালো থেকো আর নিজের যত্ন। জাংকুক শোন। জাংকুক শুনল না, সে কলটি কেটে দিল। গুনগুন করে গান গেয়ে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। অন্যদিনের চেয়ে আজ প্রকৃতি বেশ শান্ত। কালবৈশাখী ঝড় থেমেছে, রোদ উঠেছে অনেক। গরমে নাজেহাল মানুষজন। জাংকুক দেখছে ব্যস্ত শহরটাকে আর মনে মনে ভাবছে গতকালকের ঘটনা। কনে পক্ষের লোকজন অবাক চোখে তাকিয়ে রইল ছেলের পানে। কাজী সাহেব চুপচাপ বসে রইলেন। পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন তিনি। এদিকে কনের বেশে থাকা মেয়েটা পিটপিট করে তাকিয়ে আবারও দৃষ্টি সরালো অন্যদিকে। জিন ছেলের পাশে বসে ছেলেকে ধমকে বলে উঠলেন, জাংকুক কি হচ্ছে এসব? তুই এ বিয়ে না করলে আমার কথার খেলাপ হবে। সবার কাছে আমি লজ্জিত হব, আর লজ্জার থেকে মৃত্যু ভালো। তুই এ বিয়ে না করে চলে গেলে আমি কিন্তু সুইসাইড খাবো। কপালে ভাঁজ ফেলে বিরক্তি চোখে মায়ের দিকে তাকায় জাংকুক। ভুল বলেছেন বুঝতে পেরে ওর আম্মু জিভ কাটেন। ফের বললেন, আমি বলতে চাইছি তুই বিয়ে না করলে আমি বিষ খেয়ে সুইসাইড করব। আম্মা তুমি কি পাগল হলে? মেয়েটার দিকে তাকিয়ে দেখো। দেখেছি তো, আমি মেয়েকে দেখে শুনে এ বিয়ে ঠিক করেছি। এখন আর দেখতে হবে না, একেবারে বাড়ি নিয়ে গিয়ে দেখবো তুই এই বিয়ে করবে কিনা বল। উফ আম্মা, তুমি বুঝতে চাইছো না। কি বুঝবো আমি? ও তো একটা বাচ্চা মেয়ে, আমার সাথে যায় নাকি? বিয়ে করে বউ নিয়ে যেতে এসেছি আম্মা, বাচ্চা অ্যাডপ্ট করতে আসিনি আমি। এই মেয়েকে বিয়ে করে নিয়ে গেলে পেলে পুষে বড় করতে হবে। তুমি কি চাইছো আমি বাচ্চা পেলে বড় করার বয়সে বউ পেলে বড় করি? তাছাড়া বাল্যবিবাহ করছি শুনলে বন্ধু মহলে আর সমাজে আমার দাম থাকবে? ছ্যাঃ, আমাকে বিষ খেয়ে মরতে বললে মরে যাব, কিন্তু এই বিয়ে করব না। দিন অপ্রস্তুত ভঙ্গিতে সবার দিকে তাকালেন। সবাই স্বাভাবিক আছে, বোঝার চেষ্টা করছে ছেলে আসলে কি হয়েছে। দিন ছেলেকে ফের ধমকালেন, আহ আস্তে কথা বলো, মেয়ের বাড়ির লোকজন শুনে ফেলবে। এত বড় দামড়া ছেলে তুই, নিজে বিয়ে করছিস না। আমি কত ছল চাতুরি করে একটা সম্বন্ধ ঠিক করলাম, সেটাতেও বাগড়া দিচ্ছিস কেন রে বাপ? তুই কি আজীবন সিঙ্গেল থাকবি? আম্মা, কি আম্মা? এই বিয়ে তোকে করতেই হবে। করবো না বলেছি মানে করবো না। চুপ, আস্তে কথা বল, ওরা শুনে ফেলবে। শুনুক, এই বাচ্চা মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে আমি ওদেরকে জেল খাটাবো, আর সাথে তোমাকেও। জাংকুক উঠে দাঁড়ায়, চলে যাবে তখনই মেয়েটার চোখের সাথে চোখ মিলে। ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতই সন্ধি ঘটলো দুজনের চোখে। মেয়েটার চোখের অসহায়ত্ব আর মুখের মায়াতে আটকে গেল জাংকুক। সে আবার বসে পড়ল। কি যেন ভাবছে মনে মনে। আটকে তো গেল, কিন্তু বিয়েটা কি আদৌ করবে? সে মায়ের কানের কাছটায় গিয়ে আস্তে করে বলল, ঠিক আছে, মেয়েটার সাথে আমাকে আলাদা করে কথা বলার সুযোগ করে দাও, তারপর ভেবে দেখছি বিয়েটা করবো কিনা। জিন হাসলেন। ওনার বিশ্বাস একবার মেয়েটার সাথে কথা বললে জাংকুক পটে যাবে। এই মেয়েকে বিয়ে না করে থাকতেই পারবে না। উনি সকলের উদ্দেশ্যে বললেন, আসলে হয়েছে কি, আমার ছেলে প্রচুর মুড সুইং হয়। এই যে এতক্ষণ বললো বিয়ে করবে না,
এখন মেয়েকে দেখে প্রেমে পড়ে গেছে, আলাদাভাবে কথা বলতে চাইছে। আমরা বরং ওদেরকে আলাদাভাবে কথা বলার সুযোগ করে দেই। বিয়েটা অবশ্যই হবে, আমি যখন কথা দিয়েছি এ কথার খেলাপ কখনোই হবে না। জাঙ্কুক যা বলেছিল তার থেকে দ্বিগুণ বাড়িয়ে বললেন ভদ্রমহিলা। ওনার এই কাজের জন্য জাঙ্কুকের এবার কি করা উচিত? দাঁতে দাঁত চেপে ধরে বসে রইল আপাতত। মাথায় রাগ চড়ে গেছে, এখান থেকে না বেরোলে শান্ত হতে পারবে না। জিনের কথার পরিপ্রেক্ষিতে কনের মামা জিয়ক নিজেকে স্বাভাবিক করে বললেন, ঠিক আছে। তারপর কনের বেঁচে থাকা মেয়েটিকে বললেন, তে জাঙ্কুকে নিয়ে ছাদে যাও, যা প্রশ্ন করবে ঠিকঠাক উত্তর দেবে, কেমন? মেয়েটি মিনমিন স্বরে জবাব দিল, ঠিক আছে মামা। কেবল এতটুকু বাক্যই সে উচ্চারণ করলো। এই মেয়েলি কণ্ঠস্বর জাঙ্কুকের কানে বাড়ি খেতে কেমন এক অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো এই কণ্ঠস্বরের মালিক তার বহুদিনের চেনা, তার খুব কাছে, অথচ মেয়েটার সাথে তার পরিচয় আজই। কি অদ্ভুত, তাই না? আকাশ আজকে বেশ পরিষ্কার। এমন একটি সুন্দর দিনে ছাদের কার্নিশে ভর দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা রমণীর পানে তাকিয়ে আছে জাঙ্কুক। লাল শাড়ি পরিহিত মেয়েটিকে দেখে অজান্তেই মুখ থেকে বেরিয়ে এল, মাশাআল্লাহ। জাঙ্কুক তার হাতে থাকা ফোনটা পাঞ্জাবির পকেটে রেখে বুকে দুহাত ভাঁজ করে পূর্ণ দৃষ্টি ফেলে মেয়েটার দিকে। এত সময় তাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করাও শেষ। বউ করে নিয়ে যাবে, ভালোভাবে যাচাই করে নিলে খারাপ দেখাবে না নিশ্চয়ই। জাঙ্কুক এত সময় যা বুঝলো তা হলো মেয়েটা বেশ সুন্দর, চুপচাপ, শান্তশিষ্ট, চেহারায় আলাদা একটা মায়া লেগে আছে। সেই মায়াবী মুখপানে তাকিয়ে প্রশ্ন করলো জাঙ্কুক, নাম কি? জি। তোমার নাম কি? তে। শুধুই তে? আর কিছু নেই? আছে। কি আছে? কিম তেয়ুং তে, সবাই তে বলেই ডাকে। নাইস নেম। আচ্ছা, তোমার বয়স কত? 17। ইস, মেয়েটা বাচ্চা। জাঙ্কুকের মন মানছে না এই বিয়েতে সায় দিতে। এদিকে মেয়েটা অন্য কারো হোক, এও সে চায় না। কেন চায় না? এর উত্তর জাঙ্কুক নিজেও জানে না। মেয়েটা কথা বলছে ঠিকই, তবে সে জাঙ্কুকের মুখের দিকে তাকাচ্ছে না। জাঙ্কুককে দেখতে এতটাই অসুন্দর। সেই কলেজ লাইফ থেকে নিজের ব্যক্তিত্ব আর সৌন্দর্যের প্রশংসা পেয়ে এসেছে সে। কত সুন্দরী মেয়েরা প্রেমের প্রস্তাব দিয়েছে তাকে। গম্ভীর স্বভাবের জাঙ্কুক কখনো সেসবে পাত্তা দেয়নি, পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করেনি। অথচ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি দিব্যি তাকে অবহেলা করছে, একবার তাকাচ্ছে না পর্যন্ত। জাঙ্কুক গলা খাকারি দিল। তে তখন জাঙ্কুকের মুখের দিকে তাকালো। অত্যন্ত সুদর্শন দেখতে ছেলেটিকে আজকে দ্বিতীয়বারের মতো দেখলো সে। প্রথমবার দেখেছিল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে। বসার ঘরে যখন ছিল তখন আর চোখে একবার তাকিয়েছিল লোকটার দিকে। মাথায় চাপ প্রয়োগ করতেই মনে পড়লো ওনাকে সে আগেও দেখেছে, কিন্তু কোথায়? বেশ কিছু সময় ভাবার পর মনে হলো ওদের কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ওনাকে দেখেছিল। উনি এসেছিলেন প্রধান অতিথি হয়ে। সেদিন দূর থেকেই দেখেছিল, আর আজ সামনে থেকে দেখছে। সেদিন মানুষটাকে যতটা সুন্দর আর নজর কাড়া লেগেছিল, আজ তার থেকেও কয়েক গুণ বেশি সুন্দর লাগছে। এদিকে মেয়েটার চোখের সাথে দ্বিতীয়বার চোখ মেলায় জাঙ্কুকের বুকের ভিতর ফের উথাল পাতাল শুরু হলো। সে কি বলবে ভুলে গেল। মেয়েটা তখন বলল, কিছু বলবেন? বলুন। তুমি বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিউর। পরিস্থিতি আমাকে ম্যাচিউর বানিয়ে দিয়েছে। জাঙ্কুক অবাক চোখে তাকায়। মেয়েটার কথায় ওর চোখের গভীর কষ্ট লুকিয়ে আছে। কিসের এত কষ্ট? বাচ্চা একটা মেয়ে, বয়সটা তো হাসি মজা করা। অন্য মেয়েরা তাই করে, সেখানে এই মেয়েটি পুরো ব্যতিক্রম। আর ব্যতিক্রম জিনিসই জাঙ্কুককে টানে বেশি, যেমন টানছে এই মেয়েটাও। হঠাৎ বাতাসে তের মাথার কাপড় সরে গেল। তার আধখোপা করে রাখা চুলগুলো ছড়িয়ে পড়লো পুরো পিঠ জুড়ে। জাঙ্কুক মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে মেয়েটিকে। বারবার মুখের উপরে এসে পড়া চুলগুলো সরিয়ে দিচ্ছে সে। আঁচলটা দিয়ে মাথায় ঘোমটা টেনে নিচ্ছে। জাঙ্কুকের বেশ লাগলো তা। মেয়েটাকে বউ বউ লাগছে। জাঙ্কুকের বউ কথাটা ভেবে আনমনে হাসলো সে। তেকে বলল, আমার বয়স কত জানো? দুদিকে মাথা নেড়ে নাসূচক উত্তর দেয়। লোকটা একের পর এক প্রশ্নে বিব্রত হচ্ছে সে। ও স্বভাবত খুব চঞ্চল আর
হাত ছটফটে, তবে তার কাছের মানুষগুলোর সামনে, অন্যদের সামনে সে শান্তশিষ্ট একটি মেয়ে। এই যে এখন এই অর্ধ পরিচিত মানুষের সামনে দাঁড়িয়ে থাকতে কেমন যেন লাগছে। মনে হচ্ছে এক্ষুনি হাত পা ছেড়ে দিয়ে তার বুকে লুটিয়ে পড়বে। কথা তো বলছে, কিন্তু কথাগুলো গলায় আটকে আসছে বারবার। নিজেকে চরম পর্যায়ে ম্যাচিউর বোঝাতে চাইছে, কিন্তু পারছে কোথায়? কেমন একটা হাসপাস লাগছে। জাঙ্কুক বোধহয় কিছু বলতে চাইলো, কিন্তু বলতে পারলো না। ওর আম্মু ছাদের দরজার সামনে এসেছে, সাথে তের মামি। ওনারা দুজনেই ডেকে বললেন, তোমাদের কথা শেষ হলো? আবহাওয়া ভালো না, বৃষ্টি আসবে হয়তো। কথা শেষ হলে ছাদ থেকে নেমে আসো। তে মামির দিকে তাকিয়ে বলল, আসছি মামি, তাড়াতাড়ি আয় তে, আমি যাচ্ছি। ভদ্রমহিলা চলে গেলেন। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মিনমিন স্বরে বলল, যাবো? হুম, যাও। তে পা বাড়ালো যাবে বলে, কিন্তু খেয়াল করলো শাড়ির আঁচলটা কেউ ধরে রেখেছে, অথবা কোনো কিছুর সাথে আটকে গেছে। কোন ভাবনাটা সঠিক? সে থমকালো। পিছন ফিরে তাকাতেই দেখলো পাশে রাখা ফুলের টবে গোলাপের কাঁটার সাথে ওর শাড়ির আঁচল লেগে আছে। মেয়েটা অস্বস্তি বোধ করছে। বুঝতে পেরে জাঙ্কুক আঁচলটা কাঁটা থেকে সরিয়ে দিল। তে আলতো এসে বলল, ধন্যবাদ। তে আবারও চলে যেতে চাইলো, ফের বাধা পড়লো। জাঙ্কুক তাকে ডেকে বলল, এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? দুদিকে মাথা নাড়ল তে, যার উত্তর না। জাঙ্কুক বলল, কেন নেই? আমি বয়সে তোমার থেকে অনেক বড়, আমরা পাশাপাশি দাঁড়ালে ঠিক মানাবে না। এরকম কিছু মনে হচ্ছে না তো? ভনিতা ছাড়াই না বললো তে, আপনার সাথে আমার বিয়েটা আমার মামা মামি ঠিক করেছেন, আর ওনাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি এই বিয়েটা করতাম। জাঙ্কুকের কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে। সে বলে ওঠে, তুমি কি ইনডাইরেক্টলি এটাই বললে শুধু তোমার মামা মামির ইচ্ছে বলেই বিয়েটা করবে? আমাকে ভালো লাগেনি? আমি কি সুন্দর নয়? আমি তা বলিনি। জাঙ্কুকের ইগোতে লাগে। অতিরিক্ত ইগোর ঠেলায় সে রেগে মেগে চলে যায়। তেকে ওখানে দেখে, লোকটার রাগ দেখে তে ভেবেছিল বিয়েটা বোধহয় ভেঙেই দিলেন, কিন্তু না, ওর ধারণা ভুল প্রমাণিত হলো। জাঙ্কুক সবাইকে জানালো সে এই বিয়েতে রাজি। মুখে রাজি বললেও তার চেহারা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল সে বেশ রেগে আছে। এদিকে তের কিছুই বলার ছিল না, তাই বিয়েটা অবশেষে হলো। কিন্তু ওর মনটা বড্ড খচখচ করছিল। লোকটা কেন ওকে বিয়ে করলো? শাস্তি দিতে নয়তো? গাড়ি থেকে নামতেই তের নজরে এলো এক সুবিশাল সুন্দর বাড়ি। বাড়িটাকে রাজপ্রাসাদ বললে ভুল হবে না। বাড়ির বড় গেটের একপাশে লাগানো নেম প্লেটে সুন্দর করে লেখা আছে জীবন মঞ্জিল। তে চারিদিকে চোখ বুলায়। গেট খোলা বিধায় বাড়ির ভেতরের দিকটাও স্পষ্ট দেখা যাচ্ছে। বাড়ির ভেতরে বিশাল বাগান, সুইমিং পুল সবই আছে। সাথে আছে সুন্দর স্নিগ্ধ একটি পরিবেশ। এত সুন্দর পরিবেশ বোধহয় এই প্রথম দেখলো সে। তেকে ওখানে রেখে জাঙ্কুক গটগট করে হেঁটে বাড়ির ভিতরে প্রবেশ করলো। জিন ছেলেকে ডাকলেও সে সাড়া দিল না। তে বোধহয় বুঝলো জাঙ্কুকের রাগের কারণ। তখনকার ঘটনার জন্যই হয়তো সে রেগে আছে। এত যখন রেগে আছে, বিয়েটা কেন করলো? তের ভাবনা সুতো ছেড়ে শাশুড়ি মায়ের কথায় উনি বললেন, ভেতরে চলো বৌমা, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তে ভদ্রমহিলার দিকে তাকায়। ওনাকে তে ভালো করেই চেনে। ওর আম্মুর প্রিয় বান্ধবী উনি। গত 7 দিন আগে ভদ্রমহিলার সাথে ওর দেখা। রাস্তা পার হতে গিয়ে অসাবধানতায় একটি গাড়ি এসে ওনাকে ধাক্কা মেরে চলে যাচ্ছিল। তে তার জানের পরোয়া না করে ভদ্রমহিলাকে বাঁচায়। মেয়েটাকে প্রথম দেখাতেই ওনার ভালো লেগে যায়। কথার ছলে ওর অ্যাড্রেসও জেনে নেয়। তারপর যখন তের বাসায় গেল, দেখা হলো তের মামার সাথে। ওনাকে প্রথম দেখায় চিনে ফেললো জিন। জিজ্ঞাসা করলো বান্ধবীর মেয়েটার কথা। উনি জানতেন তের মা বাবা দুজনে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন উনিও জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়েছিলেন। ইচ্ছে থাকা সত্ত্বেও বান্ধবীকে শেষ দেখা দেখতে পারেনি। তারপর অবশ্য ওদের গ্রাম থেকে শুরু করে পুরো মহল্লা খুঁজেছেন উনি, কোথাও কাউকে পাননি। আজ কথা বলে জানলেন সেদিনের পরপরই তেকে নিয়ে তার মামারা শহরে চলে আসে। প্রথমে বড় মামার কাছে থাকলেও পরে তে চলে আসে তার ছোট মামার কাছে। ওনাদের ছেলে মেয়ে নেই বিধায়
তেকে ওনারা নিজের মেয়ের মতোই বড় করে তুলেছে। কখনোই বুঝতে দেয়নি মা বাবা না থাকার অভাব। তার কয়েক বছর পর ওনাদের ঘর আলো করে এক মেয়ে আর এক ছেলে এলো, কিন্তু তাতেও তের প্রতি ওনাদের ভালোবাসা কমেনি, বরং বেড়েছে। সবটা শুনে জিনের বড্ড মায়া হলো। তেকে উনি নিজের কাছে নিয়ে যেতে চাইলেন আজীবনের জন্য, আর তার একমাত্র মাধ্যমই ওনার ছেলে। বাড়ির ভিতর পা রাখতেই সব সদস্যরা হই হুল্লোড় শুরু করলো। তেকে দেখে ওনারা এত খুশি হলেন যে যা বলার বাইরে। জিন ওনার ননদকে আদেশ দিলেন তেকে নিয়ে রুমে যেতে। উনি তাই করলেন। তে যখন রুমে ঢুকলো, পুরো রুমটায় কেউ ছিল না। সবাই বাইরে যেতেই সে দরজাটা আটকে দিল। পরনের ভারী শাড়ি আর গহনাগুলো খুব বিরক্ত করছে। মাথায় অনেকগুলো ক্লিপ লাগানো, এসব ওকে খুলতে হবে এক্ষুনি। বাড়ি থেকে যে লাকিজটা পাঠানো হয়েছে তাতে তের দরকারি সব জিনিসপত্রই আছে। ওর মামি সবটা গুছিয়ে দিয়েছে। সেখান থেকে একটি পাতলা শাড়ি বের করে নিল তে, কিন্তু এই শাড়িটা পরবে কি করে? ওর যে শাড়ি পরার অভ্যাস নেই, যেভাবেই হোক পরতে হবে। তে পুরো রুমে চোখ বুলায়, কেউ নেই। বাথরুমেও কেউ নেই। সে তপ্ত নিঃশ্বাস ফেলে, নিশ্চিন্তে খুলে ফেলে পরনের লাল বেনারসিটা। ব্লাউজের হুক খুলবে, তখনই এক পুরুষালী কণ্ঠস্বর কানে এসে বাড়ি খায়। মেয়েটা চমকায়। হঠাৎ এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ঠিক কি করা উচিত বুঝতে না পেরে দু হাত দিয়ে বুক ঢেকে ফেলে। ব্যালকনির দিকে তাকায়, সেখানেই দাঁড়িয়ে আছে জাঙ্কুক। সে একটু একটু করে তের কাছে এগিয়ে আসে। মেয়েটা ঘন ঘন শ্বাস ফেলছে, মাথা নুয়ে রেখেছে সে। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো। মেয়েটাকে আরো লজ্জা দিতে বলল, এসব খোলার দায়িত্ব তো আমার, তুমি নিজে খুলছো কেন বউ? তে বড় বড় চোখ করে তাকায়। জাঙ্কুক বলে ওঠে, বাসর রাতে হাজবেন্ড তার বউকে আনবক্সিং করে, সেই হিসেবে তোমাকে আনবক্সিং করব আমি। তুমি নিজে নিজে বুঝদার হচ্ছ কেন? জাঙ্কুক কি বলছে তা বুঝে উঠতে পারলো না তে। বোঝার অবস্থাতেই সে নেই। বুকের বাঁ পাশে অবস্থিত হৃৎপিণ্ডটা অস্বাভাবিক গতিতে লাফাচ্ছে। লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। জাঙ্কুক ফের বলল, আমি কি বললাম বোঝনি, তাই তো? তে দুদিকে মাথা নেড়ে বোঝালো সে বোঝেনি। জাঙ্কুক আরেকটু এগিয়ে এলো। তে চোখ মুখ খিচে বন্ধ করে বলল, আর এগোবেন না প্লিজ। কেন? আমার অস্বস্তি হচ্ছে, শ্বাস আটকে আসছে। দেখুন, ঠিকঠাক ভাবে কথা বলতে পারছি না। মেয়েটি কাঁপছে, ওর সুন্দর মুখশ্রীতে ভয়ের আভাস। জাঙ্কুক আর দুষ্টুমি করলো না, মেয়েটাকে বলল, আরে রিল্যাক্স, আমি কিছু করব না, তুমি চেঞ্জ করে নাও, আমি চলে যাচ্ছি। জাঙ্কুক পা বাড়ায় চলে যাবে বলে, কিন্তু ওর দুষ্ট মন যেতে চাইছে না। মন তো চাইছে বউটাকে আরো জ্বালাতন করতে, ওকে তখন গুরুত্ব না দেওয়ার শাস্তি দিতে। দেবে কি? তে যখনই স্বস্তির নিঃশ্বাস টানলো, তখনই ওর কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠলো জাঙ্কুক, চেঞ্জ করার আগে দরজাটা আটকে নেবে, ঠিক আছে? আমি অতি ভদ্র, তাই তোমাকে বাগে পেয়েও ছেড়ে দিলাম। দ্বিতীয়বার একই ভুল করলে ছাড়া পাবে না। মানে? মানেটা সহজ। বিড়ালের সামনে মাছের বাটি রাখলে বিড়াল কি লোভ সামলাতে পারে বলো? পারে না। আমার সামনে এমন অর্ধ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকলে আমিও কিন্তু নিজেকে সামলে রাখতে পারবো না। যাচ্ছে তাই হয়ে যেতে পারে। কথাগুলো বলে চলে গেল জাঙ্কুক। ওর উষ্ণ শ্বাস, ফিসফিস করে বলা কথাগুলো, বিশেষ করে সব কথার শেষে বউ বউ ডাকটা তের কানে বাজছে। কেমন অদ্ভুত লাগছে। তে হট করে দরজা লাগিয়ে দিল। আয়নার সামনে এসে আবারও ভাবলো জাঙ্কুকের বলা কথাগুলো। এবার সব কথার মিনিং ওর কাছে স্পষ্ট হলো। অজান্তেই মেয়েটার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। লজ্জায় লাল হলো গাল দুটো। ইস, লোকটা কেমন নির্লজ্জ। প্রথম দিনে মেয়েটাকে তার কথার জালে ফাঁসিয়ে ছাড়ল। এ ভারী অন্য। ফুলে সজ্জিত বিছানায় ঠিক মাঝখানে বসে আছে তে। পরনে নীল রঙের শাড়ি, মাথায় বড় করে ঘোমটা টানা। তাকে সুন্দর করে সাজানো হয়েছে, ফুলের গহনা পরানো হয়েছে, খোপায় সুন্দর করে লাগানো হয়েছে বেলি ফুলের গাজরা। সে দুরু দুরু বুকে বসে আছে ওখানে। কেমন যেন
যেন লাগছে লোকটা নিশ্চয়ই ওর কাছে আসবে, স্বামীর অধিকার চাইবে, তে তাকে আটকাবে না ঠিকই, তবে মন থেকে সবটা মেনে নিতেও পারবে না। কেন মেনে নিতে পারবে না? হয়তো জড়তার জন্য। মেয়েটা চাপা স্বভাবের, কারোর সাথে মিশতে তার অনেক সময় লাগে। সেখানে একদিনের পরিচয় একটা লোকের সাথে বিয়ে হয়ে গেল, ভাবলেই কেমন অদ্ভুত লাগছে। হঠাৎই দরজা খোলার শব্দ পাইতে নুয়ে রাখা মাথাটা আরো নুয়ে যায়, হাত দিয়ে খামচে ধরে শাড়িটা। রুমে ঢোকেই এক মিষ্টি সুবাস গিয়ে জাঙ্কুকে নাসারন্দে লাগে। সে চোখ বুঝে মিষ্টি ঘ্রাণ টেনে নেয়, দরজা লাগিয়ে নববধূর কাছে আসে। মেয়েটা হয়তো ভয় পাচ্ছে, ভাবছে জাঙ্কুক স্বামীর অধিকার চাইতে এসেছে, কিন্তু তা যে নয়। তে বেশ ছোট, জাঙ্কুক এ বিয়েতে রাজি হয়েছে মায়ের পাগলামিতে, তবে মেয়েটাকেও তার মনে ধরেছে, আর ধরেছে বলেই আজ মেয়েটা ওর স্ত্রী। জাঙ্কুক থেকে সময় দেবে, আগে ভালো বন্ধু হবে, তারপর স্বামী। জাঙ্কুক তের মুখের ঘোমটাটা তোলে, তাকে নিজের দিকে তাকাতে বলে। তে যখনই জাঙ্কুকের চোখের দিকে তাকালো, থমকে গেল জাঙ্কুকের পুরো পৃথিবী। অর্ধাঙ্গীর লাজে রাঙা মুখশ্রী আর কাজল কালো চোখের চাহনি দেখে আর একবার প্রেমে পড়ল সে। ইস, মেয়েটা কি জাদু জানে। গম্ভীর জাঙ্কুক কিনা পদে পদে এই মেয়ের প্রেমে পড়ছে। জাঙ্কুক আলতো করে হাসলো, বিড়বিড় করে আওড়ালো, তুমি বড্ড মোহনীয় তে। আমার মন কেড়ে নেওয়া মনোহরিণী। তে শোনেনি মানুষটির কথা। ভয় আর লজ্জায় কুপিয়ে যাওয়া মেয়েটি জাঙ্কুকের হাত সরায় নিজের গাল থেকে। জাঙ্কুক যদিও অমন কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি, তবে মেয়েটার রিয়েকশনে আবারও মনে পড়লো তখনকার ঘটনাটা। জাঙ্কুক কিছু না বলে গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। তে ওর যাওয়ার পানে তাকিয়ে মনে মনে ভাবলো, উনি কি রেগে গেলেন? আমি কি করে ওনাকে বোঝাবো? নতুন জায়গা, নতুন পরিবেশ, সবার সাথে মানিয়ে নিতে আমার অনেক সময় লেগে যায়। প্রথমবার কোনো পুরুষকে এত কাছাকাছি দেখে আমার অস্বস্তি হচ্ছিল, জড়তা কাজ করছিল। আর জড়তা কাটানোর দায়িত্ব তো ওনার। রেগে চলে গেলেন কেন? তারপর জাঙ্কুক আর টের দেখা হয়নি, কথাও হয়নি। জাঙ্কুকের ধ্যান ভাঙে কারো ডাকে, স্যার আসবো। পিছু ফিরে তাকায় জাঙ্কুক, ওর পিয়ে ন্যান্সি দাঁড়িয়ে আছে ওখানে। জাঙ্কুক ন্যান্সিকে ভিতরে আসতে বলে। মেয়েটা ভিতরে ঢুকে হাতের ফাইলগুলো টেবিলে রেখে বলল, ফাইলগুলো চেক করে নিন স্যার। করে নেব, তুমি যাও। মেয়েটা চুপচাপ বেরিয়ে গেল। জাঙ্কুক ফাইলগুলো ঘাটলো না, তার ভালো লাগছে না, বিশ্রামের প্রয়োজন। তাই আর অফিসে বসে রইল না, গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গেল ওর ফ্ল্যাটের উদ্দেশ্যে। দেখতে দেখতে কেটে গেল 2 সপ্তাহ। এর মধ্যে শ্বশুরবাড়ির সবার সাথে তের একটি ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তবে যে মানুষটার হাত ধরে সে এই বাড়িতে এলো, সেই দিনের পর থেকে তার সাথে আর দেখা হয়নি, কথাও হয়নি। মানুষটা কি তবে রাগ করলেন? এতটাই রাগ করলেন যে বিয়ে করা বউকে ফেলে রেখে চলে গেলেন। একবারও ভাবলেন না মেয়েটার মনের অবস্থা কেমন হবে? লোকটা বড্ড পাষাণ। রান্না করেছিল তে, ওর ননদ এসে ডাকলো, ভাবি মামুনি তোমাকে রেডি হতে বলল। তে পিছু ফিরে চাইলো। মেয়েটার নাম জিমিন, জিনের দ্বিতীয় স্বামীর মেয়ে। ভদ্রলোকের স্ত্রী মারা যান জিমিনকে জন্ম দেওয়ার সময়। এরপর দীর্ঘদিন তিনি একা ছিলেন। অবশেষে পেলেন একজোড়া বিশ্বস্ত হাত, যা আঁকড়ে ধরে আছেন আজ 60টি বছর ধরে। এসব কথা তে শুনেছে ওর শ্বশুরের মুখ থেকে। লোকটা জাঙ্কুকের নিজের বাবা না হলেও ওকে বড্ড স্নেহ করে। এখানকার ব্যবসা আর পুরো জীবন মঞ্জিল উনি সামলান। তে মিষ্টি করে হেসে বলল, কেন, কোথায় যাব? কোথায়? তোমার বরের কাছে। লজ্জায় মাথা নুয়ে নিল তে। সে কাজের মেয়েটাকে রান্না দেখতে বলে চলে গেল নিজের রুমে। আলমারি থেকে একটি সুন্দর শাড়ি বের করে পরে নিল। লম্বা চুলগুলো আটকে নিল একটি কাঠগোলাপের ক্লিপ দিয়ে। ততক্ষণে জিমিনও রুমে এসেছে। তেকে বলল, বেশি কাপড় চোপড় নেওয়ার দরকার নেই বুঝলে, প্রয়োজন হলে ভাইয়া তোমাকে কিনে দেবে। দেরি হচ্ছে কিন্তু, তাড়াতাড়ি আসো। তুমি যাও, আমি আসছি। ওকে, আর শোনো, সুন্দর করে সাজবে, ভাইয়া যেন চোখ ফেরাতে না পারে। লজ্জায় লাল হলো তের গাল দুটো। সে কেবল মাথা নাড়ল। জিমিন চলে গেল।
প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে এলোতে বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়েছিল। বাড়ির সকলে গাড়ি পর্যন্ত এগিয়ে দিল। তে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। ওকে পৌঁছে দেবে কিম নামজুন, জিমিনের বাবা। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে নিচ্ছিল, তখনই জিন বাধা দিয়ে বললেন, শোনো বৌমা, আমার ছেলেটার মাথার কয়েকটা তার ছেঁড়া আছে, বুঝলে? ওর কোনো কারণে রাগ হলে সেই রাগ কিন্তু তোমার উপরেই ঝাড়বে। তুমি প্লিজ রাগারাগি করো না, মানিয়ে নিও। একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয়, জানো তো? তে সম্মতিসূচক মাথা নাড়ল। জিন বেশ খুশি হলেন। তিনি জানেন তার বৌমা লক্ষ্মীমন্ত, সে সবটা মানিয়ে নেবে। তবুও বলাটা তার দায়িত্ব। মেয়েটার বয়স কম তো কি হয়েছে, তিনি নিজ হাতে ওকে সবটা শিখিয়ে পড়িয়ে নেবে। টাঙ্গাইল থেকে ঢাকা আসতে সময় লেগেছে প্রায় 3 ঘন্টার মতো। বিকেলের দিকে বেরিয়েছিল তেরা, তাই পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 7টা বেজে গেছে। ওকে জাঙ্কুকের ফ্ল্যাটে রেখে কিম নামজুন ফিরে গেছে। এখানে এসে তের সাক্ষাৎ হয়েছে নতুন দুজন সদস্যের সাথে। একজন বাড়ির গৃহকর্মী সানা, আর অন্যজন হলো বাম। বাম কোনো মানুষ নয়, সে হলো জাঙ্কুকের পোষা কুকুর। সানার থেকে তে জেনেছে এই কুকুরটা জাঙ্কুকের খুব প্রিয়, সারাক্ষণ ওর সাথেই থাকে। যতক্ষণ জাঙ্কুক বাড়িতে থাকে এই কুকুর ওর পিছু পিছু ঘুরে বেড়ায়। ল্যাপটপ নিয়ে বসলেও পাশে বসে থাকে। শুনেতে ভালোই লাগলো। সে শুনেছে পশুপ্রেমী মানুষের মন ভালো হয়, জাঙ্কুকের মনটাও নিশ্চয়ই খুব ভালো। যুবকের গায়ে কালো শার্ট আর পরনে কালো প্যান্ট, হাতে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে বিছানায় শুয়ে থাকা মেয়েটার কাছে এলো জাঙ্কুক। মেয়েটা ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় তাকে দেখতে মারাত্মক সুন্দর লাগছে। জাঙ্কুক মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তের দিকে। হাতে থাকা ফুলের তোড়াটা বেডসাইড টেবিলে রেখে সে মেঝেতে বসলো। তের ছোট্ট মুখখানিতে আঙুল ছুঁয়ে আলতো করে বিড়বিড় করে বলল, পিচ্চি মেয়ে, তুমি স্নিগ্ধময়, তোমার চোখ দিয়ে আমার হৃদয় চুরি করা, তুমি আমার পিচ্চি বউ। কথাটি বলে আনমনে হাসলো জাঙ্কুক। সে জানতো আজ টাঙ্গাইল থেকে কেউ একজন আসবে, সে যে তার স্ত্রী হবে তা খানিকটা আন্দাজ করতে পেরেছিল। আর সেই কারণেই তার ফুলের মতো পিচ্চি বউটার জন্য একগুচ্ছ ফুল নিয়ে আসা। কিন্তু মহারানী যে গভীর ঘুমে আচ্ছন্ন। জাঙ্কুকের আর দেখা হলো না। ফুলগুলো হাতে পাওয়ার পর তের প্রতিক্রিয়া কেমন হয়। রাতে যখন তের ঘুম ভাঙলো, নিজেকে আবিষ্কার করলো কারো প্রশস্ত বুকে। কেউ তাকে অতি যত্নে আগলে নিয়েছে। তার তপ্ত নিঃশ্বাস তের ঘাড়ে পড়ছে। উন্মুক্ত পিঠে তার হাত দুটো বিচরণ। এক অন্যরকম অনুভূতিতে ছেয়ে গেল তের সর্বাঙ্গ। সে ঘন ঘন শ্বাস ফেলল। কাপা কণ্ঠে বলল, শুনছেন? আপনি কি জেগে আছেন? জেগেই তো আছি, তোমার নড়াচড়ার জন্য ঘুমাতে পারছি কোথায়? জাঙ্কুকের শীতল উঠে বলা কথাগুলো কেমন যেন শোনালো তের কানে। আচ্ছা, এই কণ্ঠে কি মাদকতা আছে? না হলে সে এতটা আচ্ছন্ন হচ্ছে কেন? তে আর ছটফট করলো না। ঘুম না আসা সত্ত্বেও চোখ বন্ধ করে পড়ে রইল। মাঝরাতে তে প্রচন্ড জ্বর হলো। জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরল সে। হঠাৎ কোনো মেয়ের এতটা কাছাকাছি এসে জাঙ্কুক নিজেকে সামলাতে পারছিল না। ইচ্ছে করছিল মেয়েটাকে গভীরভাবে ছুঁয়ে দিতে, ওদের মধ্যকার সমস্ত দূরত্ব ঘুচিয়ে আপন করে নিতে। কিন্তু তার বিবেক বাধা দিল। তের বয়স কম, এখনো 18 হয়নি। তাছাড়া ওদের সম্পর্কেরও তেমন উন্নতি হয়নি। এখনো প্রথম দিনের মতোই আড়ষ্ট আছে। জাঙ্কুক থেকে সময় দেবে এই ভেবেই সেদিন সে তের থেকে দূরে সরে এলো। আচ্ছা, সময় কি কারোর জন্য থেমে থাকে? থাকে না। পরিস্থিতি বদলায়, মানুষ বদলায়, তবে দিনকাল সময় অতিবাহিত হয় তার আপন গতিতে। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন, প্রায় 1টি বছর। তে পা দিয়েছে 18তে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে সে। জাঙ্কুকের সাথে তার সম্পর্কটা এখন আর আগের মতো নেই। জাঙ্কুক তাকে সময় দিয়েছে, তার সকল অপূর্ণ ইচ্ছে পূরণ করেছে, তাকে একটি সুন্দর সংসার দিয়েছে, সাথে দিয়েছে অনেক সুন্দর সুন্দর স্মৃতি। এখন আর জাঙ্কুকের সাথে কথা বলতে গেলে তেকে ভাবতে হয় না মানুষটা কি ভাববে,
তবে লোকটা বড্ড রাগী, আবার ভীষণ ভালো। জাঙ্কুক মাঝে মধ্যে রেগে গেলে তে কতভাবে তার রাগ ভাঙায়। তে এতদিনে বুঝে গেছে মানুষটা যেমনই হোক ওকে বড্ড ভালোবাসে। জাঙ্কুকের চোখে তে ভালোবাসা দেখেছে, দেখেছে ওকে হারানোর ভয়, ওর কষ্টে মানুষটাকে কষ্ট পেতেও দেখেছে। আর তখনই বুঝেছে জাঙ্কুক তাকে ঠিক কতটা ভালোবাসে। এভাবেই ওদের সম্পর্কটা আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে। আজ তেরা টাঙ্গাইল যাচ্ছে, ও বাড়িতে বিয়ে লেগেছে, জিমিনের বিয়ে। জাঙ্কুকের ঘনিষ্ঠ বন্ধু সুগার সাথে জিমিনের বিয়ে হচ্ছে। জাঙ্কুকদের বাড়িতে আসা যাওয়া উপলক্ষে জিমিনের সাথে দেখা পরিচয়। মনে মনে দুজন দুজনকে পছন্দ করত। অবশেষে পারিবারিক ভাবেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। আজকে তে একটি নীল রঙের শাড়ি পরেছে, শাড়িতে সোনালী সুতোর কাজ। বিছানার উপরে একটি নীল রঙের পাঞ্জাবি রেখে দিয়েছে সে। পাশে পারফিউম, মানি ব্যাগ আর কিছু প্রয়োজনীয় জিনিস। জাঙ্কুক ওয়াশরুমে ছিল, বেরিয়ে আসতেই ওর চোখ আটকালো তের দিকে। মেয়েটা তখন ব্যাগ গোছাচ্ছিল, শাড়িটা এলোমেলো প্রায়, পিটার কোমর স্পষ্ট দেখা যাচ্ছে। জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে গেল তের কাছে, ওকে পেছন থেকে জড়িয়ে ধরতে তে বলল, আহ কি হচ্ছে, যান রেডি হন। কথা বলো না। তের পিঠের চুলগুলো একপাশে সরিয়ে দিয়ে ঘাড়ে মুখ বুঝে সে জিজ্ঞাসা করলো, তোমার বয়স কত? কেন, আপনি জানেন না বুঝি? জানি, তবু তোমার মুখ থেকে শুনতে চাই। 18। পারফেক্ট। আমাদের ফেলে রাখা কাজটা সম্পন্ন করি চলো। মানে ছাড়ুন বলছি। অনেক ছাড় দিয়েছি, অনেকদিন অপেক্ষাও করেছি, আর পারবো না। উফ, আমাদের যেতে হবে তো, ও বাড়িতে বিয়ে আছে, ছাড়ুন প্লিজ। জাঙ্কুক ওকে কোলে তুলে নিল, বিছানায় রাখা জামা কাপড়গুলো মেঝেতে ফেলে দিল, তেকে পুরোপুরি এলোমেলো করে দিল সে। সমস্ত দূরত্ব ঘুচিয়ে দিয়ে তেকে নিজের করে নিল জাঙ্কুক। How you don't know how to keep your business clean? Mommy, I'm down, daddy said it hot. I'm the one who's hot, doing something unholy. He's something, পাশাপাশি বাড়ি হওয়ায় সুগার জিমিনের বিয়েটা হচ্ছে জাঙ্কুকদের বাড়িতে। জমকালোপূর্ণ আয়োজন করা হয়েছে, বরকনে রেডি, সব মেহমানরাও চলে এসেছে। অনুপস্থিত শুধু জাঙ্কুক আর তে, ওদের জন্যই সবাই অপেক্ষা করছিল। তখনই জাঙ্কুকের ফোন থেকে জিমিনের কাছে মেসেজ আসে, আমরা রাতে আসবো জিমিন, সোজা তোর শ্বশুর বাড়িতে যাব। আমাদের জন্য অপেক্ষা না করে বিয়েটা করে নি। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আর সুগা তোকে অনেক ভালোবাসে, তোরা ভালো থাকবি। জিমিন প্রথমে রাগ করলেও পরে মনে হলো ওর ভাইয়া ভাবি একান্তে সময় কাটাচ্ছে, ওদের মধ্যে বনিবনা হয়ে গেলেই মঙ্গল। এই ভেবেই জিমিনের অধরকোণে হাসি রেখা ফুটে উঠল। রাত প্রায় 1টার মতো, বিছানার একপাশে পড়ে শরীরের ব্যথায় কুঁকড়ে যাচ্ছে তে। অন্যদিকে অন্য পাশে শুয়ে জাঙ্কুক নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তের সহ্য হলো না, সে রাগে চোখে তাকালো জাঙ্কুকের পানে। বেড সাইড টেবিলে রাখা পানির গ্লাস হাতে নিয়ে গ্লাসের সবটুকু পানি ঢেলে দিল জাঙ্কুকের মুখে। জাঙ্কুক ধরপড় করে উঠে বসলো, বুড়ো জোড়া কুঁচকে গেছে তার, চোখ মুখে রাগ স্পষ্ট। সে তেকে বলল, হোয়াট হ্যাপেন তে? মুখে কিছু বলল না তে, এতক্ষণ রেগেছিল বটে, তবে এখন ভয় পাচ্ছে। এমন পাকনামোর জন্য লোকটা যদি এবার বকাঝকা করে। তে ভয় কেঁদেই দিল। জাঙ্কুক বোকার মতো তাকিয়ে রইল। এক সময় ওকে বুকে টেনে নিয়ে বলল, কাঁদছো কেন পাগলি? আমি কি তোমাকে বকেছি? না, তাহলে? এমনি 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 কেউ কাঁদে, বাচ্চা মেয়ে। তে প্রত্যুত্তরে কিছুই বলল না। জাঙ্কুক তাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো কিছুক্ষণ, তারপর ওর মুখের দিকে তাকালো। মায়াবী মুখখানাতে অজস্র চুমু দিয়ে বলল, বাচ্চা বউ, ভালোবাসি তোমাকে। মুখে বলো ভালোবাসি, আবারও বলো ভালোবাসি। আমিও আপনাকে প্রচন্ড রকমের ভালোবাসি। জাঙ্কুক হাসলো, তের কপলে চুমু দিয়ে বলল, আমিও তোমাকে ভালোবাসি পিচ্চি বউ, খুব খুব ভালোবাসি। তের চোখে মুখে রাজ্যের খুশি। সে জাঙ্কুকের বুকে
মাথা দিয়ে বলল, এখন আমাকে পিচ্ছি পিচ্ছি কেন বলে? আরে তুমি তো পিচ্ছি, আমার পিচ্ছি বউ। প্রথম দেখাতেই আমাকে তোমার প্রেমে পড়তে বাধ্য করেছো, তাই তো তোমার নাম দিয়েছি পিচ্ছি বউ। ভেবেছিলাম পিচ্ছি মেয়েকে বিয়ে করব না, কিন্তু এই পিচ্ছি মেয়েটাই যে আমাকে পাগল করে তুললো। তের আজ মনে হচ্ছে সে দুনিয়ার সব থেকে সুখী মানুষ। সে সবকিছু পেয়েছে, একটি সুন্দর সংসার, একজন ভালো জীবন সঙ্গী, এক জীবনে ভালো থাকার জন্য আর কি চাই? জাঙ্কুক যেমন তার পিচ্ছি বউকে পেয়ে খুশি, তেমনি তেও তার বুড়ো বরকে পেয়ে সুখী। সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো গল্পে, ততদিন সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।